ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে জানলেও হস্তক্ষেপ করতে পারেনি ভারত। জানাবো সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে এনসিপি, এবং সর্বশেষ জানাবো চীনের জিডিআইতে যুক্ত হতে আপত্তি নেই বাংলাদেশের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে জানলেও হস্তক্ষেপ করতে পারেনি ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে ভারত অবগত থাকলেও কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, সেই সময় ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন জয়শঙ্কর। এছাড়াও তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের বিরুদ্ধে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিল, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করা হতে পারে। শনিবার ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শদাতা কমিটির সদস্যরা জয়শঙ্করের সাথে দেখা করেন। আলোচনায় প্রতিবেশী দেশগুলির পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিষয়গুলো প্রাধান্য পায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারতের সাথে আলোচনা শুরু করলেও হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ভারত 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রকে বাংলাদেশে পাঠিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করে, কিন্তু আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানা যায়নি। অধ্যাপক ইউনূস এর মধ্যে একাধিক আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছেন। তিনি কিছুদিনের মধ্যে চীন সফরে যাবেন। সেখানে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম ও ঢাকা এবং চীনা গন্তব্যস্থলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য বিমান যোগাযোগ সংক্রান্ত চুক্তি। এই প্রসঙ্গে জয়শঙ্কর বাংলাদেশের বিষয়ে এক্সটার্নাল অ্যাক্টরসের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, চীন শত্রু নয় বরং প্রতিদ্বন্দ্বী। এছাড়াও সংসদ সদস্যরা ভারতের আশপাশের অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ জানান এবং আগামী 1 দশকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের করণীয় সম্পর্কে জানতে চান। সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে এনসিপি? বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যে এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির অনেকেই। গত বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় নানা আলোচনা সমালোচনা চলে। পরদিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হয়। আর এইসব বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তবে রাজনৈতিক দলগুলো নেতাদের বক্তব্যে এসেছে ভিন্ন ভিন্ন অবস্থান। বিএনপি সহ বিভিন্ন দল গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চাই, কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে। জামাত ইসলামী সহ অনেক দলের নেতারা আবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে রাজনৈতিকদেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে। খোদ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্য একাধিক নেতা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে হাসনাত আব্দুল্লাহ বক্তব্যের সঙ্গে অন্যদের মত পার্থক্য প্রকাশ পেয়েছে। যদিও হাসনাত আব্দুল্লাহ বলেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন, কিন্তু দলটির অন্যতম একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গত শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতায় হাসনাতের ওই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেন। হঠাৎ কেন এই স্ট্যাটাস বা ইস্যুতে নতুন দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো, এই প্রশ্ন উঠেছে। দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনাও রয়েছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে রোববার দুপুরে ফেসবুক পোস্ট দেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম।
যেখানে সার্জিস আলম লিখেছেন, গত 11 মার্চ ঢাকা সেনানিবাসে সেনাপ্রধানের সাথে সেই আলোচনায় তিনিও ছিলেন। তিনি দাবি করেন, সেদিনের ওই বৈঠকে সেনাপ্রধান আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে কোনো প্রস্তাব দেননি, শুধুমাত্র অভিমত দিয়েছেন। যদিও একেবারেই তা অস্বীকার করছেন হাসনাত আব্দুল্লাহ। রোববার তিনি বলেছেন, তারা বলছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, সে কারণে তারা আওয়ামী লীগকে আনতে চাচ্ছে। আমি সেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছি। হাসনাত আব্দুল্লাহর দাবির বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে, তবে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দেশের ভেতর সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন আবার সামনে এনেছে। প্রস্তাব নয়, অভিমত দিয়েছিল সেনাপ্রধান। গত বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের আলোচনার কথা বললেও সেটি কার সাথে হয়েছিল কিংবা সেখানে কে কে উপস্থিত ছিল সেটি উল্লেখ ছিল না। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে দেওয়ার 2 দিন পর রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট দেন সার্জিস আলম। সেখানে তিনি লিখেছেন, তার ও হাসনাত আব্দুল্লাহর সাথে গত 11 মার্চ বৈঠক হয়েছিল সেনাপ্রধানের। সেখানে সেনাপ্রধান রিফাইন্ড অফ আমেরিকার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কথা বলেছিলেন। পোস্টে সার্জিস আলম দেখেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। তিনি লেখেন, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড অফ আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড অফ আওয়ামী লীগ না, আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। পোস্টে সার্জিস আলম লিখেছেন, সেনাপ্রধানের সাথে ওই আলোচনায় রিফাইন্ড অফ আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সুখেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ ইলেকশন করলে না করলে বা কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এইসব বিষয় নিয়েও কথা হয়েছিল। এই পোস্টে তিনি দাবি করেন, সেদিন ফেসবুক পোস্টে যে ভাষায় লেখা হয়েছে সেটি সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। মুখোমুখি এনসিপি সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহর ওই ফেসবুক পোস্টের পরদিন শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল থেকে কোনো কোনো পক্ষকে সেনাবাহিনী ও সেনাপ্রধান বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ক্যান্টনমেন্ট নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি। রোববার সার্জিস আলম তার ফেসবুক পোস্টেও এই বিষয়টি নিয়ে খোলামেলাভাবে লিখেছেন। সার্জিস আলম লিখেন, হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। এই পোস্টে তিনি জানান, সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটিও এনসিপি বক্তব্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখেন। পোস্টে কথা লিখেছেন সার্জিস আলম। সেনাপ্রধানের সাথে ওই কথোপকথনের বিষয়গুলো নিয়ে দ্বিমত থাকলে সেগুলো জাতীয় নাগরিক পার্টির দলীয় ফোরামে আলোচনা করা যেত বলে মন্তব্য করেন সার্জিস। তিনি লেখেন, এগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের কোনো বা যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম, যে কারণে এই বিষয়টিকে সমীচীন হয়নি বলেও পোস্টে উল্লেখ করেন লিখেছেন। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। এ প্রসঙ্গে রোববার হাসনাত আব্দুল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, এটা আর্মি বা জনগণের বিরোধিতা নয়, এটা আওয়ামী লীগের বিরোধিতা। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা যেই করবে তার বিপক্ষে জনগণ থাকবে। নাগরিক পার্টিতে অস্বস্তি। গত 28 ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি দলটি গঠনের আগে নিজেদের মধ্যে অন্তর্কোন্দল দেখা গেলেও এই প্রথম বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে সেনাবাহিনীর ইস্যুতে। ওই বক্তব্যের পরই এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার সার্জিস আলম দ্বিমত জানিয়ে পোস্ট দেন। সার্জিস আলম তার পোস্টে লেখেন, আত্মসমালোচনা
আলোচনা করার এই মানসিকতাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের যে কোনো পার্সনের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই পোস্টের নিচে মন্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এই দুইজনের মধ্যে একজন মিথ্যা বলেছেন। হান্নান মাসুদ লেখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছে দুইজনের একজন মিথ্যে বলেছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করেছেন এবং তা পাবলিক করে এনসিপি কে বিতর্কিত করেছেন। মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত করার কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। যোগ করেন মাসুদ, যদিও হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।